ন্যাড়াছাদের গপ্পতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ঠাকুরদার গল্প। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, গল্পের সূত্রধার আমি তনুশ্রী। শুরু হচ্ছে আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ঠাকুরদার গল্প। অনেকদিন আগের কথা। এই কালে সে জিনিস শুনলে ভাববে যে গল্প কথা বুঝি, কিন্তু সে কালে দেশের সামাজিক অবস্থা ছিল অন্যরকম। তখন ওরকম সম্ভব ছিল। যাক, আসল গল্পটা বলি। আমার বয়স তখন 20 বা 21 হবে। এক হারা চেহারা, মাথায় বাবরি চুল, গায়ে যথেষ্ট শক্তি রাখি, খেতেও পারি খুব। ভোজসভায় নাম করা খাইয়েছিলেন সেকালের আমার পিতামহ, তোমাদের বৃদ্ধ প্রপিতামহ বিষ্ণুরাম রায়। সার জমিদার বাড়িতে দুর্গোৎসবের নিমন্ত্রণে পুরো খাওয়ার পর এক হাঁড়ি রসগোল্লা খেয়ে ধুতি চাদর আদায় করে এনেছিলেন তিনি। সকলে বলতো নিমাই বংশের নাম রাখবে। তার ডাক নাম ছিল নিমাই। আষাঢ় মাসের শেষে ঘোর বর্ষা সেবার। বাবা তার আগের বছর মারা গিয়েছেন, সুতরাং 22 বিঘে ব্রহ্মোত্তর আমন ধানের জমিতে ধান রোয়ার ভার পড়ল আমার ঘাড়ে। বড় দাদা কুসঙ্গে মিশে অল্প বয়সে গাঁজা ধরেছিল। পাড়াগায়ে যা হয়ে থাকে আর কি। গাঁজা খাওয়ার দলে তারই সমবয়সী লোক ছিল অনেক। তারা কুপরামর্শ দিয়ে আমাদের পৈতৃক জমি ফাঁকি দিয়ে মৌরসি নেবার চেষ্টা করলে। একদিন দাদা এসে বললেন, শোন, খালপাড়ের জমিটা মৌরসি চাইছে একজন, বেশ মোটা টাকা সেলামি দিবি? আমি দাদার নির্বুদ্ধিতা দেখে অবাক হয়ে গেলাম। আমার সে বয়সে বড়, অথচ তার বুদ্ধি এইরকম। কে এমন সুপরামর্শ দিয়েছে কি জানি। বললাম, কত সেলামি দিচ্ছে? 15 টাকা বিঘে। জমিগুলো কিন্তু চিরদিনের মতন হাতছাড়া হয়ে যাবে। তাতে কি, এখন 70-80 টাকা তো হাতে আসবে। আমার ওতে মত নেই দাদা। এই থেকেই দাদার সঙ্গে আমার মতভেদ হয়ে গেল। তিনি আর আমার সঙ্গে কথা বলেন না, মার সঙ্গে বলেন। তার অংশের জমি তিনি আলাদা করে নেবেন, নিজের জমি যা খুশি তাই করবেন, এতে কার কি বলার আছে, ইত্যাদি ইত্যাদি। আমরা চাষিবাসী গৃহস্থ। ধান ছাড়া অন্য কোনো আয় নেই, জমি ছাড়া অন্য সম্পত্তি নেই। আষাঢ় মাস এলো, ধান রোয়ার সময়। দাদা কিন্তু জমির দিকে একবারও গেলেন না, 1 পয়সা সাহায্যও করলেন না। আমি ভেবেচিন্তে মোস্তাফাপুরের কাজী সাহেবদের বাড়িতে গিয়ে হাজির হলাম। মোস্তাফাপুরের কাজীরা বেশ অবস্থাপন্ন, তবে বুড়ো কাজী সাহেব শুনেছিলাম খুব রুক্ষ মেজাজের মানুষ। কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। কাজী সাহেবের বাড়ি বেশ দোমহলা কোঠা, বাইরে লম্বা বৈঠকখানা। কাজী আব্দুর রহমান বসে হুঁকোয় তামাক খাচ্ছিলেন। আমায় দেখে বললেন, কোথা থেকে আসা হচ্ছে? তারপর আমার পরিচয় পেয়ে বললেন, আপনি বিষ্ণুরাম রায়ের নাতি। তা কি মনে করে? আমায় কিছু টাকা ধার দিতে হবে দয়া করে, বিশেষ দরকার। রোয়ার খরচ নেই কিছু হাতে। টাকা হবে না। কাজী সাহেব, না দিলে আমার কোনো উপায় নেই। এই 3 ক্রোশ রাস্তা রোদ্দুরে হেঁটে এসেছি। আমার দাদা মানুষ নন, তিনি কিছু দেখাশোনা করলে আজকে এই কষ্ট হয় আমার। ধান রোয়া না হলে সারা বছর চালাবো কি করে বলুন? কাজী সাহেব বললেন, আপনাকে এখানে আহারাদি করতে হবে। ছেলে মানুষ, এতখানি হেঁটে এসেছেন, এমন সময় বাড়ি ফিরে যাবেন, সে হবে না। আমাদের প্রজা আছে 1 ঘর নাপিত, এই পাশেই বাড়ি তাদের। গোয়ালে রান্নাবান্না করুন, আমি না হয় জিনিসপত্র পাঠিয়ে দিচ্ছি, তারাই জল টল তুলে দেবে। নতুন হাঁড়ি কুমোর বাড়ি থেকে আনিয়েও দিচ্ছি। আহারাদি করে সুস্থ হন, ওবেলা কথাবার্তা হবে। যান,
যান যান, চান সেরে আসুন দিঘি থেকে, যান। দিব্যি সরু চালের ভাত, কই মাছের ঝোল, গাওয়া ঘি, টাটকা দুধ, মর্তমান কলা, আখের গুড়ের পাটালি ইত্যাদি দিয়ে পরিতোষপূর্বক ভোজন পর্ব সমাধা হল। কাজী সাহেবের আতিথ্যের ও সৌজন্যের জন্য তাকে ধন্যবাদ দিতে গেলাম দুপুরের পর। তিনি সে কথায় কান না দিয়ে বললেন, কত টাকা হলে জমি দেওয়া হয়? হ্যাঁ, কত বিঘা জমি? আমি বললাম, আগে 11। হিসেব করে টাকা গুনে আমার হাতে দিয়ে বললেন, 1, 2, 3, 4। নিন, ধরুন। না মশাই, যখন জমি ছাড়া ভরসা নেই, তখন আমার একটা পরামর্শ শুনুন। ওই লাঙল, গরু এগুলো কিনুন, বুঝলেন? আরে বাবা, পরের লাঙলের ভরসায় তো আর চাষ চলে না। আর হাতিয়ার না থাকলে কি আর লড়াই হয়? হ্যাঁ। আমি বললাম, টাকা কোথায় পাই বলুন? লাঙল গরু করতে এখন অন্তত 100 টাকা দরকার। আচ্ছা, যেদিন আপনি আজকের টাকাটা শোধ দিতে আসবেন, সেদিন না হয় এ সম্বন্ধে কথাবার্তা বলা যাবে, কেমন? আজ নয়। বাড়ি ফিরে আসতেই মা সবকিছু শুনে বললে, খুব ভদ্রলোক তো ওরা। শোন, আমার কাছে 2 গাছা বালা আছে, তুই বরং ওটা বাধা দিয়ে কাজী সাহেবের টাকাটা দিয়ে আয়। আমি বললাম, বেশ কথা মা, তাই করি। সেই টাকা ফেরত দিতে গিয়ে কাজী সাহেব গরু কেনবার জন্য আমায় 100 টাকা ধার দিলেন। আবার আমায় বললেন, আজ 33 বছর লোককে টাকা আর ধান কর্জদাদন দিয়ে আসছি মশাই। এই আমাদের 7 পুরুষের ব্যবসা। তা যে মহাজন খাতক চেনে না, সে মহাজনই নয়। আপনি টাকা নিয়ে যান, ও দলিল টলিল দিতে হবে না। এইভাবে সে আষাঢ় মাসে ধান রোয়া আমি নিজের চেষ্টায় শেষ করলাম। বাংলা 1282 সাল। তখন 3.5 টাকায় উৎকৃষ্ট আমন চাল 1 মণ পাওয়া যায়। বাকি ওজনের গাওয়া ঘি এই গ্রামে বসেই 12 আনা সের কিনেছি। দুধ 16 টাকায়। সেসব এখন বললে রূপকথা বলে মনে হবে। গ্রামে পীতাম্বর ঘোষ বলে একজন প্রজা ছিল আমাদের। গরু কেনা সম্বন্ধে তার সঙ্গে পরামর্শ করলাম। সে বললে, বাবা ঠাকুর, গঙ্গা পারে একটা হাট আছে, সেখানে সস্তায় বলদ পাওয়া যায়। একবার আমি সেখান থেকে গরু কিনেছিলাম। চলুন সেখানে, আমিও যাব। মার সম্মতি নিয়ে পীতাম্বরের সঙ্গে হাঁটা পথে রওনা দিলাম। সঙ্গে কাজী সাহেবের দেওয়া সেই 100 টাকা। গেঁজের মধ্যে কাঁচা টাকা নিয়ে কোমরে বেঁধে নিয়েছি পীতাম্বরের পরামর্শে। তখনকার আমলে রাস্তাঘাটে চোর ডাকাতের বিশেষ ভয় ছিল। মা পীতাম্বরকে তুলসী গাছ ছুঁইয়ে দিব্যি করিয়ে নিলেন যে সে যেন আমাকে একা রেখে পথের মধ্যে কোনো দরকারে কোথাও না যায়। মা জানতেন না যে এই যাত্রার কি পরিণাম, আর কেই বা জানত। আজও আমি ভেবে আশ্চর্য হয়ে যাই যে এমন একটা ঘটনা একদিন কি করে ঘটেছিল আমার 22 বছরের জীবনে। চাঁদুরের গঙ্গা তীর আমাদের গ্রাম থেকে 7 ক্রোশ। বেলা 2টোর সময় খেয়ায় গঙ্গা পার হলাম আমি। পীতাম্বর বললে, বাবা ঠাকুর, এখান থেকে কোষ 4 দূরে একখানা গ্রাম আছে, সেখানে আমার স্বজাতির বাস আছে অনেক। সন্ধে পর্যন্ত হাঁটতে পারবেন? আমার তখন জোয়ান বয়স। আমি বললাম, খুব পারবো। পীতাম্বর বললে, তবে চলুন বাবা ঠাকুর। সন্ধ্যার অন্তত ঘণ্টাখানেক পরে আমরা সে গ্রামে গিয়ে পৌঁছালাম। 60 বছর আগের সে সমস্ত কথা আজও বেশ মনে আছে আমার। আমাকে দাঁড় করিয়ে রেখে পীতাম্বর বাসার সন্ধানে চলে গেল কোথায়। আমি একটা নিম গাছের তলায় দাঁড়িয়েই আছি অন্ধকারে। পীতাম্বর আর ফেরে না। আধ ঘন্টা পরে দেখি পীতাম্বর এসে ডাকছে আমায়। আছেন নাকি বাবা ঠাকুর? চলুন। তারপর একটা খড়ের ঘরে নিয়ে গিয়ে আমাকে তুললে। মনে হলো সেটা কোনো গৃহস্থের বাইরের চণ্ডী মণ্ডপ হতে পারে।
একপাশে কতকগুলো বিছালি, অন্যদিকে ধানের বস্তা। একটা মাদুর পর্যন্ত পাতা নেই সেই মাটির মেঝেতে। তার ওপর অস্পষ্ট অন্ধকার, আলো নেই। বাড়ির লোকেরা এমনই অভদ্র যে একবার খোঁজ পর্যন্ত নিলে না আমাদের। পীতাম্বরকে বললাম, দেশলাই জালি, একবার দেখে নিই যে সাপ খোপ কোথাও কিছু আছে কিনা। এমন বাড়িতে তুমি নিয়ে এসেছো। বাবু, এ রাঢ় দেশ, বড় খারাপ জায়গা। বিদেশি মানুষকে জায়গা দেয় না। এরা বোধহয় জানেও না যে আমরা বাইরের ঘরে আছি। কোনো রকমে রাত কাটিয়ে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়া গেল দুজনে। শাঁকমুড়ি বলে একটা ছোট বাজারে চিড়ে দই কিনে আমরা ফলার করলাম। আগের রাত্রে অনাহারে আছি, তার ওপর আমার জোয়ান বয়সের খিদে। আছের চিড়ে আর আছের দই, পোয়াটা গুড় ও এক ছড়া কলা একজনের চোখের নিমেষে উড়িয়ে দিল। পীতাম্বরের মহৎ দোষ ছিল যে তামাক খেতে বসলে সে হঠাৎ উঠতই না। মুদির দোকানে আহার আনতে তামাক খেতে বসলো তো বসলই। এদিকে বেলা পড়ে আসতে লাগলো। আমি একটু ব্যস্ত হয়ে উঠলাম। মুদির দোকানে পয়সা মিটিয়ে আমরা আবার পথ হাঁটি। বেলা যখন বেশ গড়িয়ে এসেছে, তখন উপর দিক থেকে খুব মেঘ করে এলো। পীতাম্বর বললে, বাবা ঠাকুর, আগে সিজে ডুমুরদ বলে গ্রাম, অনেক বামুনের বাস, কিন্তু জায়গাটাতে যাব কিনা তাই ভাবছি। কেন ভাবছো? কেন? বিখ্যাত ডাকাতের জায়গা, বামুনরাই ডাকাত। গঙ্গা দিয়ে একসময় বিদেশি মাল বোঝায় নৌকো যাওয়ার উপায় ছিল না। আজকাল অবশ্য তেমনটা নেই, তবুও বাবা ঠাকুর বিশ্বাস নেই, সঙ্গে অতগুলো টাকা। গ্রামের মধ্যে ঢোকা ভালো বাইরের মাঠে থাকার চেয়ে। মাঠের মধ্যেও তো ডাকাতি করে নিতে পারে, তাই না? তার শেষ হলো কোনো ব্রাহ্মণের বাড়িতে গিয়ে আশ্রয় নি। কিন্তু বাবা ঠাকুর, কোনো রকমে যেন জানতে দেবেন না যে আমাদের কাছে টাকা আছে। সিজে ডুমুরদ জায়গা ভালো না। সন্ধ্যার আগে আশ্রয় প্রার্থী হয়ে 2-3টে ব্রাহ্মণ বাড়ি গেলাম, কিন্তু কেউ জায়গা দিলে না। আমরা বাইরের রোয়াকে শুয়ে থাকতে চাইলাম, রাত্রে কিছু খাবো না বললাম, কিন্তু কেউ আমাদের কথায় কর্ণপাতও করলে না। অবশেষে একটা দেউড়িওয়ালা উঁচু পাঁচিল তোলা পুরনো আমলের কোঠাবাড়ির সামনে এসে দাঁড়িয়ে ভাবছি এখন কি করা যায়। হঠাৎ একজন বৃদ্ধ দরজা খুলে বাইরে এলেন। আমায় বললেন, কে? আগে আমাদের বাড়ি এখানে নয়। তাই এখানে কি মনে করে? বিদেশি লোক, রাত্রে থাকবার একটু জায়গা খুঁজছি। তোমরা? আগে আমরাও ব্রাহ্মণ। কি ব্রাহ্মণ? উপাধি কি? রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ আমরা। আমাদের উপাধি রায়। বৃদ্ধ একবার আমার দিকে আপাদমস্তক তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললে, এসো বাপু, সঙ্গে কেউ আছে? তাকেও ডাকো। এইভাবে আশ্রয় পেয়ে প্রথমটা আমি খুব খুশি হয়ে উঠেছিলাম বটে, কিন্তু পরে সদর দেউড়ি পার হয়ে বাড়ির মধ্যে ঢুকে সেই পুরনো আমলের বাড়ির চেহারা দেখে কেমন ভয় ভয় হলো। নির্জন বাড়িটার কেউ কোথাও যেন নেই। এখানে যদি এরা টাকার জন্য আমাদেরকে খুন করে পুঁতে রাখে, তবে লাশ শনাক্ত করবার মানুষ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। ভেতরে গিয়ে 2 মহল পার হয়ে 3য় মহলে ঢুকে নারী কণ্ঠের স্বর শুনে একটু ভরসা হলো। মেয়েদের সামনে খুনটা অন্তত করতে পারবে না। চটা ওঠা একটা খুব বড় রোয়াকের একপাশে বর্ষার জলে আগাছা গজিয়ে রীতিমতন বন হয়ে গিয়েছে। আমার ভয় হলো ওখানে নিশ্চয়ই সাপ লুকিয়ে থাকে। সেই রোয়াকে আমাদের বসবার জায়গা দেখিয়ে দিয়ে বৃদ্ধ রান্নাঘরের ভেতরে ঢুকল। পীতাম্বর চাপা গলায় আমায় বললে, বাবা ঠাকুর, এই কিরকম জায়গা, চলো সরে পড়ি। আমি ততক্ষণে ভরসা পেয়েছি মেয়েদেরকে দেখে। আমি বললাম, বনেদি গেরস্ত ওরা, অবস্থা খারাপ হয়ে পড়েছে এখন, কোনো ভয় তো নেই। একটু পরে বৃদ্ধ ফিরে এসে বললে, আচ্ছা, তোমার সঙ্গের লোকটি কি জাত? গোয়ালা? বেশ, ওকে এই পেছনের পুকুর থেকে একটু জল আনতে হবে তোমাদের হাত পা ধোবার জন্য।
আমার বাড়িতে আবার লোকের অভাব। আমি বললাম, যাও পীতাম্বর। পীতাম্বর দেখি আমায় চোখ টিপছে। আমি ধমক দিয়ে বললাম, যাও না, বসে কেন? অগত্যা সে উঠে চলে গেল। আমি একা পড়ে গেলাম এত বড় বাড়ির মধ্যে। পীতাম্বরের সন্দেহের অর্থ যে বুঝিনি এমন নির্বোধ আমি নয়। খুব সতর্ক হয়ে রইলাম। নিজের 10 হাতের মধ্যে কোনো অপরিচিত লোককে আসতেই দিচ্ছি না আমি। কাউকে বিশ্বাস নেই এখানে। প্রসিদ্ধ ডাকাতের জায়গা সিজে ডুমুদ্দ। বৃদ্ধ দেখি আবার আসছে। আমি উঠে দাঁড়ালাম। ওর হাতে লুকোনো সরকি নেই তো? উঠে দাঁড়ালে তবু ছুট দিতে পারবো। বৃদ্ধ বললে, আহা, দাঁড়িয়ে কেন? বসো বসো। তোমাদের বাড়ি কোথায় বললে? আগে সনাতনপুর, নদে জেলা। তা বাপের নাম কি? আগে ভূষণচন্দ্র রায়। কি করো? আচ্ছা, বয়স কত? দেখে তো ছেলে মানুষ বলে মনে হচ্ছে। বৃদ্ধ একটা আশ্চর্য প্রশ্ন হঠাৎ করলে। বললে, গায়ত্রী মন্ত্র বলো তো। ভাবলাম ব্যাপার কি? বৃদ্ধ পাগল টাগল নয় তো? রাত্রিটা কাটলে বাঁচি। কি আর করি, আবৃত্তি করে গেলাম গায়ত্রী মন্ত্র। ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। একটু পরে জল নিয়ে পীতাম্বর ফিরে এলো। আমরা হাত পা ধুয়ে বিশ্রাম করলাম। রাত্রের আহারাদিও সারা হলো। আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে টানা বারান্দার একপাশে একটা ঘরে বৃদ্ধ আমাকে শোয়ার জায়গা দেখিয়ে দিলে। বিছানায় সবে শুয়েছি, এমন সময় একটি স্ত্রীলোক আমার ঘরে এসে ঢুকলেন। স্ত্রীলোকটির রং বেশ ফর্সা, বয়স 40-এর কম নয়। হাতে মোটা সোনার বালা, পরনে রাঙাপাড় শাড়ি। আমার মায়ের বয়সই হবে। তাকে দেখে আমি একটু সংকুচিত হয়ে পড়লাম। উঠে বসবার চেষ্টা করলাম বিছানা থেকে। তিনি বললেন, এমা, না না থাক, তুমি শোও। বড্ড কষ্ট করে এসেছো, কিছু খাওয়াও তো হলো না। কি বা ঘরে আছে? এমন সময় আবার বৃদ্ধটি ঘরে ঢুকে এসে এমন একটি কথা বললেন যাতে আমি আবার ভাবলাম বৃদ্ধটির মাথা নিশ্চয়ই খারাপ। তিনি স্ত্রীলোকটির দিকে চেয়ে বললেন, কেমন পছন্দ হয়? স্ত্রীলোকটি বললেন, আহ, সে কথা এখন কেন? বেচারা ঘুমাক। চলো চলো, আমরা যাই এখন। ওরা চলে গেলে আমি ভাবলাম পীতাম্বরকে একবার ডাক দেব নাকি। কি ব্যাপার এদের? নরবলি টুলি দেবে না তো আমাকে? পছন্দ কিসের হবে? রাত্রি বোধহয় কাটলো না আমার। সকালে পীতাম্বরকে ডাক দিয়ে বললাম, পীতাম্বর, এই চলো সকালেই বেরোনো যাক। তা যেমন আপনি বলেন বাবা ঠাকুর। একটা কথা বলবো? কি? কাল আমি শোবার পরে সেই বুড়ো আমার কাছে গিয়ে অনেক খোঁজ খবর নিলেন। আপনার বাড়ি কোথায়, কে আছে, অবস্থা কেমন, কিসে চলে, সে অনেক কথা। জায়গা ভালো নয়, এক্ষুনি এখান থেকে যাওয়া ভালো। বৃদ্ধ কিন্তু পিড়াপিড়ি করতে লাগলেন। কাল রাত্রে আমাদের খাওয়া দাওয়া ভালো হয়নি, তাই আজ আমাদেরকে এখানে থাকতেই হবে। আমার সঙ্গে নাকি তার একটা কথাও আছে। আমি বললাম, হ্যাঁ বলুন না, কি কথা? আহারাদি করে নাও, ও বেলা হবে এখন সেসব। বৃদ্ধকে যেন বড় বেশি ব্যস্ত বলে মনে হলো। বৃদ্ধ পেছন ফিরতেই পীতাম্বর আমায় এসে চুপি চুপি বললে, বাবা ঠাকুর, বড় বিপদ। কি রে? এরা ডাকাত, সদর দেউরি বন্ধ করে দিয়েছে। টাকার সন্ধান পেয়ে গিয়েছে, বাইরে যেতে দেবে না। সত্যি? দেখে আসুন নিজের চোখে, সদর দেউরিতে তালা ঝোলানো। কথাটি কিন্তু আমার মনে লাগলো না। রাত্রির অন্ধকারে এরা যে কাজ অনায়াসে শেষ করতে পারত, তার জন্য দিনমানে দেউরি বন্ধ করে গোলমাল বাঁধাবার চেষ্টা করবে কেন?
পীতাম্বর হাজার হোক গোয়ালার ছেলে, 80 বছরও সাবালক হয় না। রাত্রে সেই স্ত্রীলোকটি একটু পরে এসে বললেন, বাবা, কই জল তুলে দিচ্ছি, বেশ করে নে নাও তো দেখি, কিন্তু এবেলা কিচ্ছু খেও না জানি। আশ্চর্য হয়ে বললাম, খাবো না কেন মা? মনে মনে ভাবলাম, এ নিশ্চয়ই নরবলি না হয়ে যায় না। স্ত্রীলোকটি বললেন, মা বলে ডেকেছ তো, তাহলেই হয়েছে। কর্তার কাছ থেকে শুনো সব। বলতে বলতে বৃদ্ধ এসে হাজির। বললে, সোজা কথা বলি শোনো, আমার একটি নাতনি আছে, সেদিকে তোমায় বিয়ে করতে হবে। সুন্দরী মেয়ে, তোমাকে এক্ষুনি দেখানো হচ্ছে। কোনো অনিষ্ট হবে না তোমার। মেয়ে কানাখোড়া নয়, দেখলেই বুঝতে পারবে। তোমার সঙ্গে চমৎকার মানাবে বলেই এই সম্বন্ধ স্থির করেছি। আমার সামনে বজ্রপাত হলেও বোধহয় এত আশ্চর্য হতাম না। বিয়ে করতে হবে, সে কেমন কথা? আমি বললাম, সে কি, তা কেমন করে হয়? কেন হবে না? তোমরা আমাদেরই পাল্টি ঘর, মেয়ে ভালো। তোমার অমতের কারণ কি শুনি? গহনাপত্র সবই দেওয়া হবে। আগে তা হয় না। বৃদ্ধের মুখ চোখের ভাব মুহূর্তে বদলে গেল। হঠাৎ অত্যন্ত কর্কশ এবং রুক্ষ স্বরে সে বলে উঠল, তা হয় না, তা হতে হবে। আমি কে জানো? আমার নাম ঈশ্বর রায়। আমার নামে সিজে ডুমুর দ থেকে মগরার খাল পর্যন্ত লোকে থরহরি কম্প কাঁপতো একদিন। বিয়ে না করে এখান থেকে যাবার জো নেই তোমার। দেউড়িতে চাবি দেওয়া, ঘাড় ধরে বিয়ে দেওয়াবো, যদি সোজা আঙুলে ঘি না ওঠে। গোফ দাঁড়িয়ে ওঠেনি, ছোকরা কার সঙ্গে কি বলছে তার কোনো খেয়ালই নেই। আমি কাঠের পুতুলের মতন বসে রইলাম। বৃদ্ধ সেই স্ত্রীলোকটির দিকে চেয়ে বললে, যাও, জগদ্ধাত্রীকে নিয়ে এসো। স্ত্রীলোকটি ঘরের মধ্যে ঢুকলেন এবং একটু পরে যখন মেয়েকে নিয়ে এলেন হাত ধরে, তখন সাক্ষাৎ জগদ্ধাত্রী প্রতিমার মতনই তার রূপ ফুটে উঠল আমার মূঢ় চোখের সামনে। যেমনি গড়ন, তেমনি লম্বা, তেমনি রং। নামেও জগদ্ধাত্রী আর রূপেও জগদ্ধাত্রী, ব্যবহারেও তাই। এরপরে গল্প খুবই সংক্ষিপ্ত। এই মেয়েই তোমাদের ঠাকুমা জগদ্ধাত্রী দেবী। পুণ্যবতী শীতের সিঁদুর নিয়ে এসে চলে গিয়েছে আজ কতকাল আগে। তোমাদের বাপ তখন 6 বছরের মাত্র। আর সেই ডাকাতের সর্দার ঈশ্বর রায় ছিলেন আমার দাদা শ্বশুর। গল্পটি শেষ করে ঠাকুরদা একবার শ্রোতাদের মুখের দিকে চাইলেন, কিন্তু কারুর মুখ দেখে বোঝা গেল না যে তারা কেউ এটা বিশ্বাস করেছে। তখন তামাকের নলটায় একটা জোরে টান দিয়ে ঠাকুরদা বললেন, আগেই তো বলেছি, এটা সত্যি বলে তোমরা কেউ বিশ্বাসই করতে পারবে না, কিন্তু জেনো যে এটা সত্যি। বুড়ো বয়সে মিথ্যে কথা বলে নাতিদেরকে ঠকিয়ে আমার কি লাভ বলো তো? এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ঠাকুরদার গল্প। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, পীতাম্বর ঘোষ রূপম সিংহ, কাজী আব্দুর রহমান অরিজিৎ রায়চৌধুরী, দাদা সৌম্য মুখার্জি, বৃদ্ধ সমীশুভ্র গাঙ্গুলি, বৃদ্ধা সুকন্যা ব্যানার্জি। গল্পের সূত্রধার এবং মায়ের ভূমিকায় আমি তনুশ্রী। ধ্বনি পরিকল্পনা এবং সমগ্র মিশ্রণে টিম অ্যানোনিমাস। পোস্টার ডিজাইন সৌম্য মুখার্জি। আগামী সপ্তাহে ঠিক এই সময় একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়াছাদের গপ্প।